বহুদিন পর কাঞ্চনপুর গ্রামের জমিদার বাড়ির একমাত্র ওয়ারিস রিতম হালদার ও তার সদ্য বিবাহিত স্ত্রী শহর থেকে গ্রামের পুরনো জমিদার বাড়িতে ফিরে এসেছে। বহু বছর আগে জমিদার বাড়ি সগৌরবে মাথা উঁচু করে গ্রামের বুকে দাঁড়িয়েছিল। জমিদার দুর্গাদাস হালদার স্বমহিমায় জমিদারি করত এই কাঞ্চনপুর গ্রামের ভূখণ্ড জুড়ে। কিন্তু এখন সেসব অতীত। থাকার মধ্যে ক্ষয়প্রাপ্ত জমিদার বাড়িটি আজও আছে, আর অল্প বিস্তর কিছু জায়গা জমি। আর্থিক টানাপোড়ানের কারণে শুধু শুধু পড়ে থাকা 5 বিঘার একটা বড় জমি বিক্রির কাজে রিতম আর তার স্ত্রী শহর থেকে এখানে এসেছে। জমিটা বিক্রি করেই তারা আবার শহরে ফিরে যাবে। এমন সময় হঠাৎ গ্রামের মোড়ল জমিদার বাড়িতে এসে একটু গম্ভীরভাবে বললেন, তোমরা ভুল সময়ে চলে এসেছো। এখন গ্রামের পরিস্থিতি একদম ভালো নয়। এখন নিশির মরণটাকে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। তোমরা তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাও। সে কথায় দুজনেই একটু খানিক মনক্ষুণ্ণ হলো। মরল চলে গেলে রিতম বলল, আসলে এখানে আমরা কেউ থাকি না, তাই আমাদের জায়গা জমি সম্পত্তি সব গ্রামের লোকেরা ভোগ দখল করে আছে। আমি ওই 5 বিঘে জমিটা বিক্রি করতে এসেছি তো, তাই বোধহয় সবার মনে একটা খচখচে ভাব। যে কোনো প্রকারে এখান থেকে আমাদেরকে তাড়াতে পারলেই ওরা শান্তি পায়, কিন্তু ও জমি বিক্রি না করা পর্যন্ত আমি তো এক পাও নড়ব না। তারপর জমিদার বাড়ির পরিচারক একটা ঘর থাকার মতো করে পরিষ্কার করে দিল। রিতম আর রুবি সেই ঘরটাতে গিয়ে থাকতে শুরু করলো। আস্তে আস্তে বেলা ডুবে সন্ধ্যা নেমে আসে গ্রামের আকাশে। আমাদের বিয়ে হয়েছে 4-5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোথাও তো ঘুরতে নিয়ে গেলে না। যাই হোক, জায়গা বিক্রির দৌলতে হলেও তোমার সাথে শহরে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আমি এই গ্রামে আসতে পেরেছি। এইখানে অন্তত একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাও, দেখি কোথায় কি আছে। আরে এমন বলছো কেন? দুজন মিলে অনেক দূর ঘুরতে যাব বলেই তো এত বড় জায়গাটা বিক্রি করতে এসেছি। ওটা বিক্রি হয়ে গেলে আমাদের ট্যুর ফাইনাল। সে ঠিক আছে, কিন্তু এদিকটা কেমন একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করছে। আচ্ছা চলো তবে, তোমাকে নিয়ে ঘুরিয়ে আসি। ঘর থেকে বেরোতে যাবে তখন রতন বলল, যাবেন নে বাবু, সন্ধ্যার পর আর একদম বাইরে যাবেন নে। এই গায়ে পরপর 3-4টি মৃত্যু ঘটেছে বাবু, তাও আবার সেই মৃত্যু অলৌকিক মৃত্যু। অনেকে মনে করে এই মৃত্যুর পেছনে পৈশাচিক কারণ আছে। অনেকের ধারণা কালনিশির কবলে পড়েই এমন মৃত্যুগুলো ঘটেছে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তাছাড়া মৃত্যুই যে জীবনের চরম বেদনাদায়ক সত্য। সে তো সবই বুঝলাম ছোটবাবু, কিন্তু এমন অস্বাভাবিক মরণ কে চায় বলেন তো? এটাও কি মেনে নেওয়া যায়? আচ্ছা তুমি ওসব আলতু ফালতু ভাবনা ছেড়ে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করো। ততক্ষণ আমরা দুজনে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। এই বলে তারা দুজনে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। হে রাধা মাধব, তুমি ওদের রক্ষা করো, ওদের জন্য কোনো ক্ষতি না হয়। দুজন হেঁটে চলল। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। রিতম রুবিকে একটা বড় পুকুর পাড়ে একটা আম গাছ দেখিয়ে বলল, এই দেখো এই আম গাছটা। এই পুকুরে ছোটবেলায় কত খেলা করেছি, তখন জীবনটা কত সহজ ছিল। হ্যাঁ, তা ছিল বই কি। বিয়ের পর থেকে আমি যে তোমার জীবনে যত আনন্দ সব নষ্ট করে দিয়েছি, এটাই তো তুমি সবসময় বলো। সরাসরি বলতে পারো না, তাই আভাস ইঙ্গিতে বুঝিয়ে দাও। আরে ধুর, তুমি সব সময় এমন উল্টো ভাবো, এমন উল্টো পাল্টা মানে বের করো, এসব আমার একদম ভালো লাগে না।
দুই স্বামী স্ত্রী এইসব কথা বলতে বলতে গ্রামের বড় খাল পাড়ে রাস্তা বেয়ে এগিয়ে গেল সেই জমিটার দিকে, যেটা বিক্রির উদ্দেশ্যে তারা গ্রামে এসেছে। আচ্ছা, যতদূর দেখছি জানছি তাতে পরিষ্কার বুঝতে পারছি তোমরা জমিদার ছিলে, তোমাদের অত অত সম্পত্তি ছিল, তাও তোমরা এসব ফেলে কলকাতায় চলে গেলে কেন? তখনকার দিনে এই গ্রামগঞ্জে বিরাট বিরাট ডাকাত দল ছিল। সেই সব ডাকাতদের ভয়ে ভীত হয়ে জমিদাররা জমিদারি ছেড়ে অন্য জায়গায় চলে যেতেন। আমার খুব মনে আছে, তখন আমার 6-7 বছর বয়স। আমার ঠাকুরদা তখন এই গ্রামের জমিদার। একদিন গভীর রাতে আমাদের জমিদার বাড়িতে ভীমে ডাকাত আর কালু ডাকাত তাদের জোড়া দলবল নিয়ে ডাকাতি করতে আসে। তাদের বাধা দিতে যাওয়ায় আমার ঠাকুরদা সহ ঠাকুমার মৃত্যু হয় ডাকাত দলের হাতে। সেই ভয়েই তো বাবা সেই ছোটবেলায় আমাকে নিয়ে শহরে চলে গিয়েছিলেন। তারপর থেকে আর আসা হয় না, দেখাও হয় না। সোনা দানা অর্থ সম্পদ যা ছিল সব তো গেছে, জমিগুলোও যেতে বসেছে। তাই ভাবছি এক এক করে সব কটা জমি বিক্রি করে একেবারের মতো এই গ্রাম ছাড়বো। দেখো, এ তোমাদের পৈতৃক সম্পত্তি, তুমি যা ভালো বুঝবে তাই করো। এইসব গল্পগুজব করতে করতে তারা হেঁটে চলেছে। হঠাৎ পেছন থেকে নূপুর পায়ে কেউ একজন হেঁটে চলে যাওয়ার আওয়াজ তাদের কানে এলো। পিছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। জানো তো, আমাদের গ্রামের ওই পশ্চিম মাঠের ওই দিকে একটা স্থানীয় শ্মশান আছে। এই গ্রামের মানুষজন মারা গেলে যাতে অন্যত্র দাহ করতে না যেতে হয়, তাই ওইখানে আমার ঠাকুরদা ওই শ্মশানটা নির্মাণ করেছিলেন। রতনের কাছে শুনলাম এখন সেখানে পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও মৃতদেহ দাহ করতে আসে। এইসব কথাবার্তা বলতে বলতে তারা এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল একদল শ্মশান যাত্রী পাশের গ্রাম থেকে মৃতদেহ কাঁধে নিয়ে কাঞ্চনপুর গ্রামের পশ্চিমের সেই শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলেছে। বল হরি 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 বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। তাদের মধ্যে থেকে একজন বলল, কি হে বাপু, এই ভরা সন্ধেবেলায় তোরা দুজন এমন করে ঘুরে বেড়াচ্ছিস, তোদের ভয় করে না? পালিয়ে যা এই গ্রাম ছেড়ে, পালিয়ে যা, নইলে খুব শিগগির তোরা কাল নিশির খোরাক হবি। কথাগুলো বলে এগিয়ে চলল। তার পিছন পিছন রিতম আর রবি এগিয়ে গেল। রিতম রেগে গিয়ে বলল, মদ গাঁজা খান বুঝি? নইলে এমন কথা মুখ দিয়ে বের হতো না। যাই হোক, কে মারা গেছে? লোকজন এত কম কেন? অপঘাতে মৃত্যু হলে দাহ করার লোক থাকে না মশাই, এই কজন মিলেই দাহ কার্য সারতে হবে। অপঘাতে মৃত্যু? কেন? কিভাবে মারা গেছে? যে মেয়েটা আজ মরেছে তার নাম মালতী। তার স্বামীর ঘর এই কাঞ্চনপুর গ্রামেই। মেয়েটা গর্ভবতী অবস্থায় স্বাদ খাওয়ার জন্য পাশের গ্রাম পলাশপুরে এসেছিল বাপের বাড়িতে। আর সেই সুযোগে মালতীর মতো কণ্ঠস্বরে আধার রাতে নিশির ডাক শুনতে পায় মালতীর স্বামী রতিন। নিশির কবলে পড়ে সেই রাতেই তার মৃত্যু হয়। আর স্বামীর এমন অকাল মৃত্যুর খবর শুনে মালতী পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এর আগেও বহুবার নিজেই নিজের মাথা দেওয়ালে ঠুকে ফাটিয়ে দিয়েছে, তখন অবশ্য মৃত্যু হয়নি। কিন্তু এইবার যখন স্বামীর শোকে পাগলি হয়ে নিজেই নিজের গর্ভে আঘাত করল, তখন মৃত্যু অনিবার্য হয়ে ধরা দিল মালতীর কপালে। যাই হোক, তোরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, নয়তো তোরাও মরবি। কাল নিশি তোদের কেউ ছাড়বে না।
এতক্ষণে রিতম সেই শ্মশান যাত্রীকে অনুসরণ করা বন্ধ করলো। তবে তার মাথায় এখন একটা বীভৎস চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো। সে যখন থেকে এই গ্রামে পা রেখেছে তখন থেকেই একটা কথা সে সকলের মুখেই শুনছে, এই গ্রাম ছেড়ে চলে যাও, এখান থেকে এখনই পালিয়ে যাও, নয়তো তোমাদের মৃত্যু নিশ্চিত। রিতম মনে মনে ভাবল, সবাই মিলে এমন করে বারবার এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে, ব্যাপারটা হেলায় উড়িয়ে দেওয়া যায় না। তাই রিতম মনস্থির করল, খুব তাড়াতাড়ি জমি বিক্রির কাজ মিটিয়ে তারা শহরে ফিরে যাবে। তারা তাড়াতাড়ি পা ফেলে বাড়ির পথে হাঁটা শুরু করলো। সেই পুকুর পাড়ের কাছে আসতেই দেখলো একটা মেয়ে অন্যদিকে মুখ করে কাঁদছে। হঠাৎ তার চোখে চোখ পড়তেই রিতম তার রূপ স্নিগ্ধতায় মোহিত হলো। মেয়েটা উঠে কাঁদতে কাঁদতে অন্ধকার খাল পাড়ের দিকে এগিয়ে গেল। কি এই মেয়েটা? তারপর রুবি আর রিতম বাড়ির দিকে রওনা দিল। চারিদিক দিয়ে সন্ধ্যা গাঢ় হয়ে রাত নেমে এসেছে। দূরে ঝোপঝাড় থেকে দু একটা শিয়ালের ডাক ভেসে আসছে তাদের কানে। তারা দেখল রাত হতে না হতেই পাড়াটা নিরিবিলি হয়ে গেছে। দেখে বোঝা যায় এখানকার মানুষজন ভীষণ ভয়ে ভয়ে আছে। গ্রামের সব বাড়িগুলোই ছোট ছোট, শুধু জমিদার বাড়িটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপর দুজন গিয়ে ঢুকলো বাড়িতে। এই সবে আসার সময় হলো ছোটবাবু, আপনাকে কত করে বললুম সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হবেন না, আপনি তবুও জোর জবরদস্তি বেরিয়ে গেলেন। ক্ষতি টটি কিছু হয়নি তো? না না, আমাদের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা বেশ, আপনার তবে হাত মুখ ধুয়ে নিয়ে ঘরে গিয়ে বসুন, আমি আপনাদের রাতের খাবার কিছুক্ষণের মধ্যে ঘরে গিয়ে দিয়ে আসছি। রিতম রুবি দুজনে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই রতন খাবার দিয়ে বলল, বাবু, সন্ধ্যায় যা বেরিয়েছেন, খবরদার খবরদার, আজ রাতে যেন আপনারা আর ভুল করেও বাইরে বের হবেন না। রাত্রি 10টা, 10:30 বাজতে যায়, এরপর থেকে নিশি প্রকোপ শুরু হয়ে যাবে। ওই কাল নিশি যাকে ডাকবে তাকেই যেতে হবে ওর সাথে, আর ওর সাথে যাওয়া মানেই অনিবার্য মৃত্যু। কি জানি কেন ওই কালনিশির মরণ দৃষ্টি পড়ল আমাদের গ্রামের ওপর। কিন্তু রতনের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দিল রিতম। তারপর তারা রাতের খাওয়া দাওয়া শেষে সারাদিনের ক্লান্তি ভুলতে ঘরের জানলাটা খুলে রেখেই ঘুমিয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলো ঘুরে এসে পড়ল ঘরের মেঝের ওপর। বাইরে তখন কয়েকটা কুকুর প্রবল চিৎকার করছে। সেই চিৎকারের মধ্যে থেকে ভেসে এলো মায়াবী এক নারী কণ্ঠস্বর। রিতম, উঠে এসো, উঠে এসো, উঠে এসো রিতম। রিতমের কানে সেই মারণ ডাক প্রবেশ করতেই রিতমের থেকে আগে রুবির ঘুম ভেঙে গেল। ওই ওই, শুনছো? কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? আমার কেন জানি না মনে হলো বাইরে থেকে তোমাকে কেউ ডাকছে। তুমি কিন্তু একদমই বাইরে বের হবে না, আমি গিয়ে জানালাটা বন্ধ করে আসছি। এই বলে জানলা দরজা বন্ধ করে তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজ রাতে ঠিকমতো রুবির ঘুম ভেঙে যাওয়ায় রিতম সেই কালনিশির মারণ ডাক থেকে বেঁচে গেল। আর একটু এদিক ওদিক হলেই আজ রাতেই রিতম
বিছানা ছেড়ে উঠে নিশির সেই ডাক অনুসরণ করে এগিয়ে যেত, আর সেই ডাক অনুসরণ করে এগিয়ে চলা মানেই নিশ্চিত মৃত্যু। পরের দিন ভোরে গ্রামের বেশ কিছু লোকজনের চিৎকারে রিতম আর রবির ঘুম ভেঙে যায়। আবার মরেছে, আবার মরেছে। কি কোথায় আছিস? শিগগির বেরিয়ে এসে দেখ, আমাদের গায়ের একজন ছেলে আবারও কালনেশি কবলে পড়ে মরেছে। হায় 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 রে, সর্বনাশ হয়ে গেল। ছেলেটার কালনেশি কবলে পড়ে অকালে জীবনটা শেষ হয়ে গেল। এই সমস্ত চেঁচামেচিতে রিতম আর রুবি ঘটনাস্থলে এসে দাঁড়ায়। মোড়ল মশাই বেরিয়ে আসেন, শিগগিরই বেরিয়ে এসে দেখেন আবারও একজন মরেছে। আমাদের গায়ে ছেলে রিতমের মৃত্যু ঘটেছে। খালের খোল থেকে আমরা ওর মৃতদেহ উদ্ধার করেছি। তবে কি এইভাবে মানুষগুলো কালনেশির কবলে পড়ে অকালে মারা পড়বে? আপনি এবার কিছু অন্তত করুন। সব কিছু শুনে দুই স্বামী স্ত্রীর শরীরের রোম কাঁটা হয়ে গেল। রুবি গত রাতে স্পষ্ট শুনেছে কেউ একজন রিতমকে ডাকছে। তবে কি শহর থেকে আসা রিতম সেই ডাকে সাড়া দিয়ে বাইরে উঠে যায়নি বলে অন্য কারো মৃত্যু ঘটল? এইসব কথা ভাবতে ভাবতে রুবির সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। মোড়ল মশাই বেরিয়ে এসে বললেন, কিভাবে কি যে হয়ে যাচ্ছে সে তো আমাদের কারও জানার ব্যাপার নয়। আমার মনে হয় সবাই মিলে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেলে তবেই এই কালনিশির হাত থেকে রেহাই পাওয়া যাবে, নয়তো সবাইকে মরতে হবে। এক এক করে সবাই মরবে, কোনো পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না, কারণ এ গায়ের ওপরে কালনিশির চোখ পড়েছে, ও সবাইকে নেবে। তারা দাঁড়িয়ে না থেকে ঘরে এসে ঢুকলো। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। সত্যি সত্যি এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। কী সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। গতকাল রাতে আমি তোমার নাম ধরে ডাকতে শুনেছি। বাইরে অন্ধকার থেকে তোমাকে কেউ একজন ডাকছিল। আমি জেগে গেছি এবং তোমাকে যেতে দিইনি বলেই রিতম নামের অন্য একজনের মৃত্যু ঘটেছে। এখানে আর থাকা সম্ভব নয়। আচ্ছা বেশ, আজকে আমি মোড়ল মশাইয়ের সাথে জমিটা বিক্রির বিষয়ে কথা বলছি। কম দামে বিক্রি করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই বিষয়ে তাড়াতাড়ি কথা বলে ফেলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।